চাননি, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা তো বলেননি, কিন্তু যেটা বলেছেন সেটা ক্ষমা চাওয়ার মতনই। তিনি বলেছেন যে আমি কখনোই কোনো ধর্মকে আঘাত করতে চাইনি। আমি অত্যন্ত সেকুলার মানুষ, সমস্ত ধর্মকে আমি সম্মান করি, আমরা দুর্গাপুজো কালী পুজো করি, এটা আপনারা জানেন। সুতরাং এক কথায় উনি ক্ষমা না চেয়েও কিন্তু ক্ষমা চেয়েছেন। সুতরাং সেই কারণেই আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ডিসিশনে আমরা মেনে নিয়েছি এবং আমরা তারপরে বয়কট উঠিয়ে নিয়েছি। বলছি, আজকেও উত্তরবঙ্গ নিয়ে আপনাদের ধর্ণা দেখা গেল, কি বলবেন? এই যে লাগাতার বঞ্চনা, একদিকে সরকার আর এক রকম মত পোষণ করছে, আলটিমেটলি উত্তরবঙ্গ নিয়ে সরকার ভাবিত নয়, এখনো নিচ্ছে না। দেখুন, আজকে কেন্দ্র সরকার উত্তরবঙ্গ নিয়ে চিন্তা করছে, আর সেই কারণেই তো আমাদের দলের প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে, উনি নিজেও উত্তরবঙ্গের কথা ভেবে উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন স্টেটস যে ফান্ড পায়, যে সাহায্যগুলো পায় কেন্দ্র থেকে, তার মধ্যে যদি উত্তরবঙ্গকে সেই ফান্ডের সুবিধে যাতে পায় সেটা যাতে দেখা হয়। এইটা নিয়ে একটা তুমুল রাজনীতি শুরু করে দিল তৃণমূল। মানে কোনো কিছু বোঝার আগেই চিৎকার করা, এটা হচ্ছে তাদের স্বভাব। উনি একবারও বলেননি বঙ্গভঙ্গের কথা, উনি শুধু বলেছেন যে মমতা সরকার এবং তার আগে বামফ্রন্ট সরকার উত্তরবঙ্গকে দেখেনি, অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। এখানে তো আলাদা করে কোনো মানুষ, তো মানে জনপ্রতিনিধিরা মানুষের কথা বলে। আজকে যে জনপ্রতিনিধিরা, বিজেপির জনপ্রতিনিধিরা প্রতিবাদ করছে, তারা তো মানুষের কথা বলে, যন্ত্রণার কথা থেকে তারা বলছে। আজকে রাস্তা নেই, আজকে আইআইটি নেই, আজকে এইমস সেখানে হওয়ার কথা ছিল তুলে নিয়ে আসা হলো। চায়ের জন্য সারা উত্তরবঙ্গকে জানা যায়, কিন্তু চায়ের কোনো ডেভেলপমেন্ট নেই, চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে অর্কিড এত সাংঘাতিক রকমের, সারা মানে জাপান, কোরিয়া অর্কিড সারা পৃথিবীতে এক্সপোর্ট করছে, কিন্তু আমাদের এখানে এত সুন্দর অর্কিড থাকতে আমাদের কোনো কিছু আমরা করতে পারছি না। আজকে নর্থ ইস্টার্ন যারা মেয়ে, উত্তরবঙ্গের যারা মেয়ে, তারা বিউটিশিয়ান এই ধরনের কাজে তারা অত্যন্ত পটু, তাদেরকে এনকারেজ করা কোনো কিছু হচ্ছে না। সুতরাং যেটা বিজেপির প্রতিনিধিরা বলছে সেটা একদম ফ্যাক্ট বলছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা তো সেদিনকেও বলে দিলাম যে টোটাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট, সেই বাজেট থেকে 0.006% উত্তরবঙ্গ পায়, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডকে দেওয়া হয়। কেন? অথচ উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। তাহলে জাস্ট উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি আপনাকে ভোট দেয় না বলে আপনি তাদের সাথে এরকম বিমাতৃসুলভ আচরণ করবেন, তাদেরকে বঞ্চিত করবেন সব রকম সুযোগ সুবিধা থেকে, এটা তো হতে পারে না। আর চিৎকার করবেন আর রাজনীতি করবেন, এটা হতে পারে না। রাজ্য সরকার লাগাতারভাবে ন্যায় সংহিতার বিরোধিতা করছে, আপনি কি বলবেন? দেখুন, আজকেও আমি বক্তব্যে যেটা বলেছি যে ন্যায় সংহিতা এবং তার যে 3টে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে, তার কোনো মানে নেই। কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায়, সে যখন পাস হয়ে যায়, তখন দ্যাটস পিরিয়ড, এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই। আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন 2019-এ সেপ্টেম্বর মাসে MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে, আপনি আপনার মতামত জানান? আপনি জানাননি কেন? আপনাদের 13 মাসে বছর আপনি জানাননি, আপনার টিএমসির সাংসদরা জানায়নি, তখন আপনারা কী করছিলেন? আজকে আপনি বিরোধিতার আনছেন, প্রস্তাব আনছেন, আর যখন আপনার মতামত দেবার ছিল আপনি মতামত দেননি কেন? আর এখানে প্রবলেমটা কোথায়? আজকে মহিলারা যারা, আজকে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয় না, তারা একটা এফআইআর তো দূরের কথা, জিডি অবধি নেয় না। আজকে ন্যায় সংহিতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন। পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে, আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক। এগুলোর আপনি করছেন, মানে বিরোধিতা করছেন। এটাতে বোঝাই যায় যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার মিথ্যে ডেটা এনসিআরবিকে দিয়েছে, এবং এনসিআরবিকে মিথ্যে ডেটা দিয়ে প্রতি বছর ফার্স্ট হয়। আমরা কলকাতা সেফেস্ট সিটি, পশ্চিমবঙ্গ সেফেস্ট সিটি, ঘোড়ার ডিম সেফেস্ট সিটি। প্রতিদিন আমাদের ঘুম ভাঙে একটি 8 বছর থেকে 80 বছরের মহিলার ধর্ষণ নিয়ে।
সুতরাং আজকে আমরা বুঝতে পারছি যে কেন মমতা ব্যানার্জির সরকারের এত গা জ্বলুনি হচ্ছে, কারণ অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু পুলিশের যেটা হাতে ছিল সেটা এখন মানুষকে সেই সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় রেল দুর্ঘটনা অনেকগুলো ঘটতো, এই সময় রেল সেবাকে কেন্দ্র করে পলিটিক্স করা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের তরফে, আপনার কি মনে হয়? অবশ্যই দেখুন, আজকে এই মানে বেসিক্যালি তৃণমূল দলের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন, আজকে তো একজন সাংসদ যিনি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার যে ভাষা, ছি 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 ছি, পার্লামেন্টের মধ্যে ওই ভাষায় আক্রমণ করে। আজ এখানেও যে ভাষায় যেভাবে তারা চিৎকার করে, এটাতেই বোঝা যায় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পড়াশুনো করে আসে না এবং চিৎকার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ। আজকে অশ্বিনী বৈষ্ণবজি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই, ডেটা দেওয়া হচ্ছে। সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি, আপনি যখন রেলমন্ত্রী ছিলেন। আপনি তো অনেক কথা, আমি যদি এখন মানে কেঁচো ঘুরতে সাপ বেরোবে, আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রী হওয়ার সময়, কোথায় কি হাসপাতাল হবে, কোথায় রেল জমির মধ্যে কত কি ইন্ডাস্ট্রি হবে, এইসব যদি আমরা ঘুরতে যাই অনেক কথা হবে। রাজনীতি করবেন না, যেটা ফ্যাক্ট সেটাকে মানুন, এবং যেটা হয়েছে সেটা দুর্ঘটনা, সেটা যাতে আগামী দিনে না হয় আমরা সেটা দেখব। আসলে দেখুন, এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, তাদের কোনো কনসিস্টেন্সি নেই। আর যদি কনসিস্টেন্সি থাকতো আর সঠিক প্ল্যানিং থাকতো, তাহলে অনেক কাজ আজকে এই 14 বছর 15 বছরে হতো। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে উনি প্রেস কনফারেন্স করে কোনো নোটিশ ছাড়া উনি হকার ওঠানোর কথা বললেন, খুব ভালো, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় হকার ওঠানো হলো। দেখে দেখে বলা হচ্ছে হিন্দু জায়গাতে ওঠানো হচ্ছে, মুসলমান জায়গাতে ওঠানো হচ্ছে না, হিন্দু জায়গাতেও সব জায়গায় হচ্ছে না। তাহলে এই ধরনের যেখানে কোনো কনসিস্টেন্সি নেই, যেখানে কোনো প্ল্যানিং নেই, সেগুলো তো সমস্ত আইবস। মানুষকে বোকা বানানো, মানুষকে এইটা একটা ইমপ্রেশন দেওয়া যে দেখুন আমি কলকাতা থেকে তো খুব কম ভোট পেয়েছি, প্রচুর ভোটে আমাকে আপনি হারিয়েছেন টিএমসি কে, আজকে কলকাতার মানুষ বিজেপিকে বেশি করে ভোট দিয়েছে, সুতরাং দেখুন আমরা আপনাকে খুশি করার জন্য আমি হকার তুলে দিচ্ছি। তো এগুলো সমস্ত আইবস, আবার জেকে সেই সেভাবে বসে গেছে। কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই। উনি সেদিনকে বললেন এই বাজারে এত দাম রেখে আমি 10 দিন সময় দিচ্ছি, 10 দিনের মধ্যে এনফোর্সমেন্টের অফিসার্সদের গিয়ে দেখে এই বিষয়টা এ করতে হবে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কোথায় কি এনফোর্সমেন্টের লোকেরা যাচ্ছে বাজারে, গহল দিচ্ছে, আলুর দাম, পটলের দাম সব জেকে সেই, কোনো রকম কিছু হবে কি করে? কারণ দেখুন যারা এগুলো করছে, আজকে সবজির দাম বলুন, সবজির দাম যে বাড়ছে কেন? চাষিরা দাম পাচ্ছে না, কিন্তু যারা মিডল ম্যান, এরা কারা? এরা সব টিএমসির সমর্থক, টিএমসির নেতা। এদেরকে চটিয়ে মুখ্যমন্ত্রী কিছু করবেন? হাতে 1.5 বছর সময়, 26-এর ইলেকশন, এই সব লোকেরা ইলেকশন মেশিনারি টিএমসির জন্য। দেখুন যারা বলেন যে দিলীপ দা, সুকান্ত দা, শুভেন্দু দা, তাদের মধ্যে বনিবনা নেই, এগুলো সব তাদের মানে ওই চায়ের আড্ডার একটা টপিক আর কি। আমাদের এগুলোতে খুব একটা যায় আসে না, কারণ আমরা জানি যে এরা তিনজনই, এই তিন নেতৃত্বই অত্যন্ত কাছের এবং ইউনাইটেড হয়ে তারা 26-এর জন্য লড়ছে। আজকে দিলীপ দাকে যে জন্মদিনে ডাকা হয়েছে, এটা কে ডেকেছেন? দিলীপ দা তো নিজে আসেননি, আজকে ইনভাইট করেছেন শুভেন্দু দা, এবং আসার পরেও তাকে যেভাবে সমস্ত বিধায়করা ভালোবাসা, মানে কি বলবো, আমরা তো কেক কাটি না আমাদের দলে, কিন্তু আমরা মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা দিয়ে যেভাবে আমরা আমাদের সম্মান দেখালাম দিলীপ দাকে, এটা থেকেই বোঝা যায় যে রিলেশনস আর অ্যাবসলিউটলি ফাইন। মানে এখানে মানুষ শুধু বিজেপি বলবো না, আজকে তৃণমূল, তারা এগুলোকে কি বলবো, এটা নিয়ে কথা বলে তারা সম্পর্কগুলোকে নষ্ট করতে চায়। বাট আমাদের কিছু যায় আসে না, বিকজ আমাদের নেতৃত্ব সব একসাথেই রয়েছে, ইউনাইটেড আছে। অথচ যারা চাকরির জন্য দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছে, তাদের কিন্তু মুখ্যমন্ত্রী ডাকেন না নবান্নের সমাধান করার জন্য। দেখুন আজকে মুখ্যমন্ত্রী যারা চাকরির জন্য বসে রয়েছে আজকে মাসের পর মাস, যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা, যাদের ওপর বেসিস করে পশ্চিমবঙ্গ এগোবে, আজকে তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর সময় নেই। শুধু সময় নেই তা নয়,
আজকে যারা চুরি করেছে, যারা তৃণমূলের নেতাদেরকে ঘুষ দিয়েছে, সাদা খাতা জমা করে যারা চাকরি পেয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেন এবং তার জন্য এক আদালত থেকে আরেক আদালত দৌড়ে বেড়ান যাতে এই চোরেদেরকে বাঁচানো যায়। আর আজকে আমরা দেখতে পাচ্ছি টলিউডের ঘটনা নিয়ে, টলিউডের যে ঝামেলা, এটা ভালো, উনি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, ভালো, কিন্তু ওনার কোনো সমস্যার সমাধানই 100% নয়, ফুল প্রুফ নয়। তো হকারটা দেখলেন, হকার উঠবে, হকার উঠছে, হয়তো হকার উঠছে, আজকে এক জায়গাতে হিন্দু হকার ওঠানো হলো, সর্বত্র মুসলমান হকারদের তোলা হলো না, হিন্দু হকারদেরও কোনো কোনো জায়গায় তোলা হলো। কোনো প্ল্যানিং নেই, তো কোনো কনসিস্টেন্সি নেই। ওনার যখন মনে হয় মোহাম্মদ বিন তুগলকের মতো উনি ডিসিশন নেন। তো এই সরকার এইভাবেই চলছে, কমপ্লিট আইবশ। সাময়িকভাবে টলিউডের প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করা হয়েছে, কারণ টলিউড চালায় বিশ্বাস ব্রাদার্স, আপনারা দাম শুনে থাকবেন, এবং বিশ্বাস ব্রাদার্স মুখ্যমন্ত্রীর খুবই কাছে। সুতরাং একটা 26 অব্দি টেনে নিয়ে যেতে হবে, 1.5 বছর হাতে বাকি। সুতরাং সাময়িকভাবে এইসব সমস্যার সমাধান হচ্ছে। न्याय संहिता और दो आइन जो पास हो गया है, सुप्रीम कोर्ट ने इसमें सील मोहर दे दिया है, आज उसी को लेकर चर्चा कर रहे हैं ममता सरकार। इसमें चर्चा करने का तो कोई विषय है ही नहीं। चर्चा करना चाहिए था तब जब 2019 में सितंबर में जब मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से सारे भारत के राज्यपाल और सारे भारत के मुख्यमंत्री को चिट्ठी दिया गया कि ये न्याय संहिता नया आइन लागू करने जा रहे हैं हम लोग। आप टीएमसी का जो सांसद है, तब वो लोग क्या कर रहे थे कि आज जो आइन हो गया है उसको लेकर आप आए हैं। हम हमारे वक्तव्य का टाइम में हम बोले हैं स्पीकर महोदय को कि ये तो बेकार का टाइम वेस्ट किया जा रहा है। 2 बिल लाया जाए। एक बिल है, कल आपको मालूम है कि जो हमारा डेमोग्राफी चेंज हो रहा है, इसको लेकर टीएमसी के विधायक हुमायूं भाई वो बोले हैं कि मुसलमान का ज्यादा बच्चा होता है और घर में बच्चा होता है। ये तो एक कारण है आज जो हमारे डेमोग्राफी चेंज हो रहा है। तो इसके ऊपर एक बिल लाया जाए, 2 चाइल्ड पॉलिसी। और मेरा सेकंड आइडिया था जो बिल लाना चाहिए, वो है धर्मांतकरण। कोई अगर शादी करता है सिर्फ धर्मांतकरण करने के लिए, कोई अगर खुला मंच से हमारे मेयर जैसा, हमारे टीएमसी का मंत्री फिराद हाकिम जैसा बोलते हैं, धर्मांतकरण का बात बोलते हैं, करने का इच्छा प्रकाश करते हैं,